আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের পরিচ্ছেদগুলোর আমি ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি, তার ধারাবাহিকতা আজকে তোমাদেরকে ষষ্ঠ পরিচ্ছেদের ধারণা দিব। এর পাশাপাশি তোমাদের ষষ্ঠ পরিচ্ছেদে যেসব এমসিকিউ গুলো আছে এগুলোর ব্যাখ্যামূলক আলোচনা তোমাদেরকে দিব, যাতে তোমাদের পরীক্ষা 100% কমন আসে। চলো আমরা এই বিষয়টি দেখে নিই। চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। তাহলে প্রধানত আমরা যদি স্বরধ্বনির ভাগ দেখি, একটা হলো জীবের উচ্চতা, আরেকটা হলো যে জীবের অবস্থান কোথায়, আরেকটা হলো যে ঠোঁটের উন্মুক্তি। তাহলে তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কি করা হয়, স্বরধ্বনিকে ভাগ করা হয়। আমরা এই তিনটা বিষয় নিয়ে সুন্দর করে আলোচনা করব। বইয়েরটা যদি আমাদের বুঝতে কষ্ট হয় আমরা বিকল্প একটা পদ্ধতি থেকে আলোচনা। চলো আমরা নিচের ছকটি একটু দেখে নিই। এখানের মধ্যে দেখো, তোমাদের যদি একটু বুঝতে কষ্ট হয় আমরা এখান থেকে একটু দেখে নিই। এখানের মধ্যে দেখো সম্মুখ, সম্মুখ মানে সামনে, সম্মুখ মানে সামনে। কি সামনে? জিভ সামনে থাকবে। যেমন তুমি যদি রস্য ই উচ্চারণ করো, দেখো তোমার জিহ্বা সামনে চলে আসছে। তাহলে রস্য ই এই সেম, এটার উচ্চারণ এবং এটার উচ্চারণ সেম। তাহলে এই যে তিনটা, এগুলো উচ্চারণ করার সময় আমার জিহ্বা সামনের দিকে থাকবে। কোথায় থাকবে? সামনের দিকে। এরপর দেখো মধ্য, স্বরে আ, স্বরে আ উচ্চারণ করলে আমার জিহ্বা মাঝখানে থাকবে। কোথায় থাকবে? মাঝখানে। পশ্চাৎ, রসা উ, ও, সরিও, এই তিনটা উচ্চারণ করার সময় আমার জিহ্বা পেছনের দিকে থাকবে। কোথায় থাকবে? পেছনের দিকে। তুমি একটুই ভালো করে দেখলে খেয়াল করবে, রস্যু ই উচ্চারণ করলে জিহ্বা কোথায় থাকতেছে এবং ও বা রস্য উচ্চারণ করলে জিহ্বা কোথায় থাকতেছে তুমি বুঝতে পারবে। এখন দেখো জিহ্বা তিন অবস্থানে থাকে, সেটা তো বুঝলাম। এখন কি উপরে থাকে নাকি নিচে থাকে? যদি উপরে থাকে তাহলে হলো উচ্চ। যেমন রস্যু ই উচ্চারণ করলে জিহ্বা সামনের দিকে উচ্চ অবস্থায় থাকবে, আর এটা রসা উ উচ্চারণ করলে পেছনের দিকে উচ্চ অবস্থায় থাকবে। ঠিক আছে? এরপর দেখো স্বরে আ, স্বরে আ উচ্চারণ করলে জিহ্বা কি থাকবে? নিচে থাকবে। জিহ্বা কোথায় থাকবে? মাঝখানে, নিচে থাকবে। ঠোঁটের আকৃতি সংবৃত মানে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম থাকবে। যেমন রসা উ উচ্চারণ করলে দেখবে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম। রস্যু ই উচ্চারণ করলে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম, কিন্তু বিবৃত মানে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি থাকবে। যেমন স্বরে আ, স্বরে আ উচ্চারণ করলে দেখো তোমার দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি হচ্ছে। আশা করছি এখান থেকে কিছুটা বুঝতে পেরেছো। তাও তোমরা এখান থেকে ভালো করে দেখার চেষ্টা করবে, দেখবা সংবৃত মানে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম থাকবে, বিবৃত মানে বেশি থাকবে। আর উচ্চ মানে জিহ্বা সামনের দিকে উচ্চ অবস্থায় থাকবে। এরপরে হলো যে বা পশ্চাৎ স্বরধ্বনি হলে পেছনের দিকে উচ্চ অবস্থায় থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পাচ্ছি, সম্মুখ স্বরধ্বনি হলো এই তিনটা, সম্মুখ স্বরধ্বনি হলো এই তিনটা, মধ্য স্বরধ্বনি হলো একটা, পশ্চাৎ স্বরধ্বনি হলো এই তিনটা। এরপরে সংবৃত স্বরধ্বনি হলো এই দুইটা। এখানে হিবিজিবি হয়ে যাচ্ছে, আমরা নিচের দিকে দেখি। উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার প্রকার। মানে উপরে ওঠে নিচে নামে এটা অনুসারে কয় প্রকার? চার প্রকার। এই দেখো এখানে চার প্রকার, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, এই চার ভাগে ভাগ করা হয়। এরপর এগুলো যদি আমরা দেখি, প্রথমে হলো যে উচ্চ, উচ্চ হলো যে কি রস্যই এবং রস্যাও। আমরা একটু আগে চার্টে দেখেছি রস্যই এবং রস্যাও হলো উচ্চ স্বরধ্বনি, মানে এটা এই দুইটা উচ্চারণ করলে জিহ্বা উপরেই থাকবে, হয় সেটা পেছনে থাকতে পারে সামনে থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু উপরেই থাকবে। উচ্চ মধ্য দেখে নিবে কোনটা, এরপর নিম্ন মধ্য দেখে নিবে, এরপর হলো যে নিম্ন স্বরধ্বনিটা দেখে নিবে। এখানের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো ভালো করে খেয়াল করবে সেগুলো হলো এই সরিয়া, এটারটা একটু ভালো করে খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে। এরপর হলো যে প্রথম সারির সংবৃত এবং বিবৃত, এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবে। এছাড়া এখানে যে বিষয়গুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করে ফেলার বিষয়, এখানে তুমি বুঝে বুঝে পড়ে অতটুকু অনুমান করতে পারবে না সবকিছু। জীবের সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান অনুযায়ী হলো তিন প্রকার। যেমন সম্মুখ স্বরধ্বনি কয়টা? সম্মুখ স্বরধ্বনি হলো তিনটা। আমি বললাম না, এই তিনটা হলো সম্মুখ স্বরধ্বনি, রস্যই এই তিনটা হলো সম্মুখ স্বরধ্বনি। তাহলে এখানে দেওয়া আছে সম্মুখ স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি শুধু একটা, স্বরে আ, এবং পশ্চাৎ স্বরধ্বনি হলো তিনটা, তিনটা এখানে দেওয়া আছে। সম্মুখ স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু নিচু, এবং পশ্চাতের স্বরধ্বনির বেলায় জিভ পেছনের দিকে উঁচু বা নিচু হয়। এগুলো তোমরা এখান থেকে একটু আগে বুঝেছো। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকবে? তাহলে খোলা বা বন্ধ কিসের উপর ভিত্তি করে? সংবৃত মানে কম খোলা, বিবৃত মানে বেশি খোলা। এরপর দেখো এটা অনুসারে চার ভাগে ভাগ করা হয়। সংবৃত রস্য ই রসাউ, এটার ক্ষেত্রে কম খোলা। অর্ধ সংবৃত মানে এর থেকে, সংবৃত থেকে একটু বেশি খোলা। এরপরে হলো যে অর্ধ বিকৃত, মানে বিকৃত মানে তো বড় কিন্তু তার থেকে একটু কম, সেটা এখানে বোঝাচ্ছে। এগুলো ভালো করে একটু দেখে নিবে, আশা করছি তোমাদের হয়ে গেছে। অনুনাসিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে, এই সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়।
তো আমরা জানি নাক দিয়ে বের হলে নাসিক্য ধ্বনির উচ্চারণ হয়, এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়। কি হয়? অনুনাসিক হয়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, এটা পরীক্ষায় হুবহু আসতে পারে। তাহলে স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে কি ব্যবহার হয়? চন্দ্রবিন্দু ব্যবহার হয়। অর্ধ স্বরধ্বনি হলো 4টা, মৌলিক স্বরধ্বনি হলো 7টা, এরপরে অনুনাসিক ধ্বনিগুলো আমরা দেখব, অর্ধ স্বরধ্বনিগুলো দেখব। অর্ধ স্বরধ্বনি হলো 4টা, মোস্ট ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। অর্ধ স্বরধ্বনি হলো কয়টা? 4টা। রস্য ই, রসাউ, এ, ও, এই 4টা হলো অর্ধ স্বরধ্বনি। আর বাকি যে স্বরবর্ণের মধ্যে বাকিগুলো আছে, বাকিগুলো হলো পূর্ণ স্বরধ্বনি। যেমন চাই, চয়কার চা, রস্যই, চাই। এখন দেখো এই যে চাই, চাই বানানে আকার আছে না, তার মানে স্বরে আছে, তাই তো? তারপরে এদিকে রস্যই আছে, তো রস্যই একটা কি স্বরধ্বনি? অর্ধ স্বরধ্বনি। এখানে একটা পূর্ণ স্বরধ্বনি। তাহলে এখানে পূর্ণ স্বরধ্বনি হলো কি? পূর্ণ স্বরধ্বনি হলো স্বরেয়া, আর অর্ধ স্বরধ্বনি হলো রস্যই। এরপর সেম লাউ, লাউ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই লাউ এর উদাহরণটা এখান থেকে বেশিরভাগ ওঠায় দ্বিতীয় স্বর থেকে। দ্বিতীয় স্বরটা ভালো করে পড়বে। দ্বিতীয় স্বরের যে বিষয়টি ভালো করে দেখে নিবে সেটা হলো পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রিত উচ্চারিত হলে, মানে একসাথে। যেমন লাউ, লাউ এর মধ্যে আউ, যেমন আউ উচ্চারণ হয়েছে না, লাউ, আউ, এই আউটা একসাথে উচ্চারণ হয়ে গেছে। যেমন ধরো লয়কাল্লা রসাউ, তাহলে একটা স্বরধ্বনি হলো এখানে স্বরেয়া, আরেকটা স্বরধ্বনি হলো রসাউ। তা আমরা জানি রসাউ হলো একটা অর্ধ স্বরধ্বনি। কি স্বরধ্বনি? অর্ধ। স্বরে একটা পূর্ণ স্বরধ্বনি। যখন অর্ধ স্বরধ্বনি এবং পূর্ণ স্বরধ্বনি একসাথে উচ্চারণ হবে তখন তাকে বলা হয় দ্বিত্ব স্বরধ্বনি। তখন তাকে কি বলে? দ্বিত্ব স্বরধ্বনি। তাহলে এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবে। এখানের মধ্যে এই লাউ উদাহরণটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। এছাড়া এখানে আরো কিছু আছে যেগুলো একসাথে উচ্চারণ হয়েছে, পূর্ণ এবং অর্ধ স্বরধ্বনি, সেগুলো ভালো করে দেখবে। বাংলা বর্ণমালায় 2টি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। যেমন 2টা স্বরধ্বনি আছে যেগুলোকে সাধারণত আমরা যৌগিক স্বরধ্বনি বলি, যেগুলোর ক্ষেত্রে যেমন ওই, ও যোগ রস্যই, ওই। তারপর ও, ও যোগ রসাউ, ও। তাহলে এই যে 2টা স্বরধ্বনি, এগুলো অন্যান্য স্বরধ্বনি মিলে তৈরি হচ্ছে। এখানের মধ্যে একটা পূর্ণ স্বরধ্বনি ও এবং অর্ধ স্বরধ্বনি রস্যই। এইভাবে ওতেও একটা স্বরধ্বনি হলো, পূর্ণ স্বরধ্বনি হলো কি ও, এবং অর্ধ স্বরধ্বনি হলো রসাউ। এগুলোকে আবার যৌগিক স্বরধ্বনিও বলে। অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব। এখন চলো দেখে নিই। তোমাদের মধ্যে যাদের দাগানো বইয়ের পিডিএফ প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্সে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে বইগুলো নিতে পারো। এখান থেকে হুবহু প্রশ্ন কমন পড়বে। চলো আমরা এখান থেকে দেখে নিই গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ 6 এর যে বিষয়গুলো আছে। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনিকে ভাগ করা হয়? এখানে হবে সবগুলো, উচ্চ, সম্মুখ, পশ্চাৎ সবগুলোর কারণে কি করা হয়? ভাগ করা হয়। এখানে তার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু আগে আমরা বিস্তারিত পড়েছিলাম। রসাউ উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় থাকে? রসাউ, রসাউর সময় পেছনের দিকে উচ্চ অবস্থায় থাকে। তাহলে পেছনের দিকে উচ্চ অবস্থায় থাকে। আমরা যদি দোনোটাই দেখি, দেখো এখানের মধ্যেও আছে রসাউ মানে পশ্চাৎ, পেছনের দিকে, কিন্তু কেমন অবস্থান? উচ্চ অবস্থান। এরপরে দেখো রসা উচ্চারণের সময় পেছনের দিকে উচ্চ অবস্থায় থাকবে, এটা আমরা এখান থেকে দেখেছি। এরপরে হলো 3 নম্বরে স্বরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হবে? স্বরেয়ার সময় বিবৃত হবে। আমরা দেখেছি চার্টের মধ্যে, আমাদের বইয়ে ছিল স্বরেয়ার সময় কেমন হবে? বিবৃত হবে। এখানের মধ্যে থেকে আমরা খুঁজে পাচ্ছি। তাহলে স্বরেয়ার সময় কেমন? বিবৃত। স্বরেয়ার সময় ঠোঁটের উন্মুক্তি হবে, বিবৃত। স্বরধ্বনির মধ্যে এখানে বাকিগুলো যে আছে কোনটার সময় কি হবে এগুলো আমি তোমাদেরকে চার্ট থেকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করছি আর প্রয়োজন নেই। 4 নম্বর জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জিভের সম্মুখ পশ্চাৎ অনুসারে 3 প্রকার। যেমন সম্মুখ, পশ্চাৎ এবং মধ্য আরেকটা আছে, তাহলে 3 প্রকার। এটা অনুসারে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। এখান থেকে তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো, এগুলো তোমাদের জন্য মোটামুটি কাজে লাগবে, যদি আমি এগুলো তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিয়েছি। 5 নম্বরে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অনুনাসিকতা বোঝাতে। কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। লাইনটা আমি তোমাদেরকে ভালো করে বলে দিয়েছি। অনুনাসিকতা বোঝাতে কি ব্যবহার করা হয়? চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। 8 নম্বর পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বিত্ব স্বরধ্বনি। তাহলে দ্বিত্ব স্বরধ্বনির মধ্যে একটা পূর্ণ স্বরধ্বনি থাকবে, একটা অর্ধ স্বরধ্বনি থাকবে, দুইটা মিলে তৈরি হবে দ্বিত্ব স্বরধ্বনি। এরপরে দেখো 8 নম্বরে লাউ শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? যেমন স্বরেয়া আছে, রসাউ আছে। স্বরেয়া রসাউ কোথায়? স্বরেয়া রসাউ হলো এখানে। উত্তর হবে ঘ নম্বরটা। আশা করছি তোমরা বুঝেছো। বাকি ভিডিওগুলো ধারাবাহিকভাবে প্রয়োজন হলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ রেডি করার চেষ্টা করব।